নমস্কার, ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। আরজি কর নিয়ে এত কিছু হচ্ছে, তার মধ্যে বলতেই হচ্ছে যে বিচারের কি হবে। বিচারের কি হবে, কারণ আমরা দেখছি মানিক ভট্টাচার্য বেল পেয়ে গেলেন, সুকন্যা মণ্ডল বেল পেয়ে গেলেন, বাকিবুর রহমান বেলকে পেয়ে গেলেন। কোটি কোটি টাকা রেশন বন্টন দুর্নীতি থেকে আরম্ভ করে শিক্ষার দুর্নীতি, তাতে জামিন পাচ্ছেন কি করে? গরু পাচারের তদন্তে জামিন পেয়ে যাচ্ছেন কি করে? তাহলে বিচারের কি হবে? এই যে সন্দীপ ঘোষ ছাড়াও এই যে নিহত তরুণী চিকিৎসক, যার মায়ের কোল খালি হয়েছে, মায়ের কোল খালি করে দিয়েছে সঞ্জয় রায়, তার কি হবে? সন্দীপ ঘোষের কি হবে? আদৌ কি আমরা বিচার পাবো? এইটাই প্রশ্ন থাকছে সিবিআই এবং ইডির কাছে। নিশ্চয়ই শাসক এবং বিরোধী সবার কাছেই এই প্রশ্ন থাকবে সিবিআই এবং ইডির দিকে। কারণ বিচার কি? তাহলে কি তার তথ্য প্রমাণ দিতে পারছেন না? জেল খাটাচ্ছেন কেন তাহলে, যদি তথ্য প্রমাণ না দিতে পারেন? জেল খাটা হচ্ছে 2 বছর 3 বছর, জেল কেটে জামিন পেয়ে যাচ্ছেন। তাহলে তদন্ত কি হচ্ছে? তদন্তের সারমর্ম কি, গতি প্রকৃতি কি, এই নিয়ে প্রশ্ন উঠছে। গতকাল আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি এই যে লাইভ স্ট্রিমিংই হচ্ছে একমাত্র অধরা থাকলো রফা সূত্র লাইভ স্ট্রিমিং এ। তাই আজকে লাইভ স্ট্রিমিং নিয়ে না, আজকে বিচারের কি হবে। কারণ তার আগে কুণাল ঘোষ আজকে বিস্ফোরক একটা অভিযোগ করলেন, একটা বিস্ফোরক অডিও ক্লিপ তিনি প্রকাশ করলেন। তাতে দেখা যাচ্ছে যে ওখানে নাকি ডাক্তারি পড়ুয়াদের ওখানে নাকি একটা হামলার আশঙ্কা। বিস্ফোরক অভিযোগ নিয়ে আসবো, তবে তার আগে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত, আমার সঙ্গে আছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস। আমি আসবো, আগে দেখাই বিস্ফোরক সেই অডিও, যেটা কুণাল ঘোষ তৃণমূলের দেওয়া বা কুণাল ঘোষের দেওয়া অডিওটার মধ্যে কি আছে শুনুন তো। 1 মিনিটেরও বেশি অডিও। অর্ডার করেছে, হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরা বাদ জন্য অর্ডার করলে করেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। তোকে তো মানে ফাইট টু ফিনিশ করতে বলেনি, ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, এবার মা থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না? সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ বাপ্পাদা বলছে জানোয়ার হতে যায়নি এখন, ব্যাপার আছে। হ্যাঁ ওই 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 মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, তাতে ফেরত চলে আসছে থাকলে, হ্যাঁ হ্যাঁ ভাববে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? দেখ খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখো হলো ডক্টর কাছে যাচ্ছি আমি। এইটা ছিল কথোপকথন, একটা হামলার চক্রান্ত। কাদের? বাম এবং অতি বাম অভিযোগ করছেন কুণাল ঘোষ, আর পাল্টা সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন দেখুন। প্রকাশিত হয় তাহলে তার যেভাবে তাকে দেখার ব্যাপার আছে দেখুক, কিন্তু এটা আবার এমন কেউ তৈরি করেছেন না তো যিনি সূত্রে তৃণমূল নেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। সত্যটা প্রকাশিত কোনো আপত্তি নেই, কিন্তু এই নানান রকম চেষ্টা করে বিভ্রান্তি করার ব্যবস্থা করা হচ্ছে এবং আন্দোলনের মূল ইস্যু থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। মানুষ বিচার চায়, মানুষ হিসাব চায়। আর কুণাল ঘোষ কি বিস্ফোরক অভিযোগ করলেন একবার শোনাই। বৈঠক হয়নি, প্রেসে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা কিছু বলছেন, সেই সময়ে এই কথোপকথনটা হয়েছে। এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত। আমরা বারবার বলছি, এই আন্দোলনটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যারা প্রভাব বিস্তার করছে, জুনিয়র ডাক্তারকে সামনে রেখে
যারা অন্য খেলা খেলার কথা ভাবছে, এমনকি জুনিয়র ডাক্তারদের বলি দেওয়ার কথা ভাবছে। এখানে ওই এলাকায় কোনো বহিরাগত যেন না ঢুকতে পারে। বিভিন্ন দলের লোকেরা, বিজেপির কে গিয়ে বসে থাকছে, নকশালপন্থী নেতা সেখানে গিয়ে বসে আছেন, যাতে পরিস্থিতিটা আরো জটিল করে দেয়া যায়, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপিয়ে দিয়ে শকুনের রাজনীতি করা যায়। আমি বিশ্বজিতের কাছেই প্রথম আসবো, কারণ পলিটিক্যাল লোকজন আছেন, তাদের কাছে যাচ্ছি না প্রথমেই। পলিটিক্যাল কথাবার্তাই হলো, এবং এই ধরনের আন্দোলনে দেখা যায় সত্যি কিছু কেউ না কেউ ঢুকে পড়ে এবং একটা অচলাবস্থা তৈরির চেষ্টা করে। কিন্তু তৃণমূলের মুখ্যমন্ত্রীর গতকালের অবস্থান আর আজকে তৃণমূলের অবস্থান ব্যাখ্যা করবে কিভাবে? প্রথম কথা, নয়নদা, যে ভিডিওটা আমরা পেলাম, যে ভিডিওটা আমরা শুনলাম, সেই ভিডিওটা সত্যি কি মিথ্যা সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক ভাবে নয়, ভারতবর্ষের এবং রাজ্যের যে ইন্টেলিজেন্স রয়েছে, সেই ইন্টেলিজেন্স দিয়ে এবং সাইবার ক্রাইম যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে দিয়ে পরীক্ষা করা উচিত এবং দ্রুত সদর্থক একটা ভূমিকা নেওয়া উচিত যে এটার অরিজিন কোথায়, এটা ম্যানুফ্যাকচার্ড কিনা। যদি এটা সত্যি হয়, দ্রুত অ্যাকশন নেওয়া। শুধু অ্যাকশন কে ভিডিও তৈরি করেছে সেটা নয়, যে ডাক্তাররা কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখানে তারা অবরোধ করছে, সেখানে যাতে বাইরের মানুষ না আসতে পারে, সেখানে যাতে বাইরের মানুষ এসে এই আন্দোলনটার অভিমুখ ঘুরিয়ে না দিতে পারে, সেটা লক্ষ্য রাখা দরকার। কারণ তুমি জানো যে এই মুহূর্তে দুটো ইস্যু ইম্পর্টেন্ট। আমরা যে ন্যারেটিভস দেখছি রাজ্যে, এক হচ্ছে, তিনটে ইস্যু বলবো রাদার। এক হচ্ছে যে তিলোত্তমার যে মানে একেবারে দুর্বিষহ খুন হয়েছে, সেই খুন কারা করলো তার বিচার। দ্বিতীয়ত, যে দুর্নীতির অভিযোগ 1.5 বছর আগে ছিল, সেই দুর্নীতির বিচার। আর তৃতীয়ত, জুনিয়র ডাক্তাররা কিছু তাদের নিরাপত্তা এবং সুরক্ষার যে দাবি করেছে, তার এই তিনটে অভিমুখ এই আন্দোলনের রয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে তার মধ্যে সব থেকে সেন্সিটিভ ইস্যু হচ্ছে ডাক্তারদের। স্বাভাবিকভাবেই এই আন্দোলনটা তুমি নিরপেক্ষভাবে যদি দেখো, যে জনসমর্থন রাজনীতিবিদদের থেকে ডাক্তারদের দিকে বেশি এবং ডাক্তারদের পাশে জনগণ দাঁড়িয়েছে। অথচ দেখো, একটা সময় এই জনগণই ডাক্তারদের বিরুদ্ধে কথা বলেছেন, যখন দিনের পর দিন হাসপাতালে গেলে মৃতদেহ ছাড়া হবে না, কারণ টাকা না পেলে মৃতদেহ ছাড়া হবে না, প্যাকেজিং নিয়ে গন্ডগোল হয়েছে, তাদের ব্যবহার নিয়ে গন্ডগোল হয়েছে, তারপরে চিকিৎসার ক্ষেত্রে অভিযোগ উঠেছে। আমি সে কথায় যাচ্ছি না, কিন্তু এই ডাক্তারদের ইস্যুটাকে কেন্দ্র করে রাজনৈতিক ডিভিডেন্ড যদি রাজনৈতিক দলগুলো নিতে চায়, তাহলে কিন্তু বিচারের প্রশ্ন আসবে না। কারণ আমাদের হ্যাঁ, এইখানেই আমি আসবো প্রীতমের কাছে। রাজনৈতিক ডিভিডেন্ড তোমরা আলাদাভাবে নেওয়ার চেষ্টা করছো, অনেকে বলছে, মানে আলাদাভাবে গিয়ে ধর্ণা, আলাদাভাবে মিছিল। এই ডাক্তারদের অবস্থানে তোমরা নাকি ভিড়তে চাইছো না, এই কারণে অনেকে বলছে, এই যে আজকে কুণাল ঘোষ যেমন বললেন, বাম এবং অতি বামেরা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এই ডাক্তারদের আন্দোলনের মধ্যে নাকি বামেদের একটা বলা যায় ইন্ধন আছে, অতি বামেদের ইন্ধন আছে, এবং স্বাভাবিকভাবে অতি বাম এবং বাম তোমাদের হচ্ছে মূল শত্রু। না, প্রথম কথা হচ্ছে, দেখুন, আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা তো স্টেটের আন্ডারে। আর এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর নাম এখনো মমতা ব্যানার্জি, যতই উনি বলুক যে উনি রেজিগনেশন দিয়ে দেবেন, কিন্তু এখন উনি দেননি। পুলিশ মন্ত্রীর নামও মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রীর নামও মমতা ব্যানার্জি, যিনি ফেলিয়ার ডাহা। তো যাই হোক, আজকে যে দাদা বলছিলেন অনেক কথা, যে কে ডিভিডেন্ড তুলবে। আচ্ছা, রিজানুয়ের হত্যাকাণ্ডে কে ডিভিডেন্ড তুলেছিল? কে বলেছিল যে এরা সিপি থাকলে, এরা থাকলে তদন্ত ঠিক করে হবে না? যে মমতা ব্যানার্জি বলে যে যার জন্য, যে দুর্গাপুজোর জন্য সিপি কে পদত্যাগ করানো যাবে না বা ট্রান্সফার করানো যাবে না, এই মমতা ব্যানার্জি রিজনের সময় যা ডিভিডেন্ড মমতা ব্যানার্জি তুলেছিল রিজনের আন্দোলনে, রিজনের হত্যাকাণ্ডে, সেই মমতা ব্যানার্জি তার দাবিতে সাড়া দিয়ে তখনকার যে সিপি প্রসূন বাবুকে ষষ্ঠীর দিন তখনকার রাজ্য সরকার সরিয়ে দিয়েছিল। ডিভিডেন্ডটা মমতা ব্যানার্জি তুলে এসছে। সে আমরা 22 দিনের ওনার ধর্ণা মঞ্চও দেখেছি, ধর্ণাও দেখেছি। না, উনি আবার ধর্ণা বলেন না, উনি বলেছেন হাঙ্গার স্ট্রাইক।
হাঙ্গার স্ট্রাইক করে পৃথিবীতে মমতা ওকে, ব্যানার্জি প্রথম ব্যক্তি যার ওয়েট বেড়ে গেছিল। তো এই ডিভিডেন্ড কেন তুলেছিল মিথ্যে বুঝিয়ে, সেটা বাংলার মানুষ জানে, আজকে যা দেখতে পাচ্ছে। সেই জন্য সারা ভারতবর্ষে এরকম স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলন মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মমতা ব্যানার্জি প্রশাসনের বিরুদ্ধে বিচারের জন্য এই প্রথম দেখেছে বাঙালি সমাজ সেটা করতে পারে। আজকে জানো তো এই আন্দোলনটা, যেটা একটা জিনিস খুব ভালো প্রুফ করেছে অয়নদা, যেটা আমি সব জায়গায় বলি, যে বাঙালির মাথা আজকে উঁচু হয়ে গেছে। তার কারণ হচ্ছে বাঙালিকে আত্মবিশ্রুত জাতি বলা হয়। বাঙালিকে একদিন সেই গোপাল কৃষ্ণ গোখলে বলতো না যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এটা হাস্যকৌতুকে পরিণত হয়েছিল। কিন্তু অভয়া আজকে তার মানে বলিদান দিয়ে বাঙালির মানে ঘুমটা ভাঙিয়েছে। বাঙালি আজকে আমার পথ দেখাচ্ছে, সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ঠিক, ইন্ডিয়া বাঙালির ঘুম ভেঙেছে। টোটাল বাঙালি ওয়ার্ল্ড এরকম থিংস গণ টুমরো। আন্দোলন কিন্তু বোধহয় আজকে বহু দিন পুরো পরে, বহু আজকে, বছর পরে এরকম হ্যাঁ আমরা দেখলাম। আজকে 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 কিন্তু দাদা অধ্যাপক, দাদা যিনি বলছেন বিচার, দুজনই অধ্যাপক। হ্যাঁ আমি সেটাই বললাম, বিশ্ববিদ্যা বলছেন যেটা, যে ডিভিডেন্ডটা কে আমি তুলবে আসবো। বা কি তুলবে, সেটা কোনো কথাই যাচ্ছি না। তার কারণে ডাক্তাররা চায় না যে কোনো রকম কোনো রাজনৈতিক পতাকা নিয়ে ওখানে কেউ যাক, সেজন্য কেউ যাচ্ছে না, কেউ ওকে, যাচ্ছে না। যারা তাহলে যারা প্রদীপ্ত গেছে বলা তারা হলো কেন? নিজেরা তাহলে রাজনৈতিক বলা সব হচ্ছে পরিচয় কেন বাদ দিয়ে ওখানে যে গেছে, জল, ডাক্তাররা খাবার, ডাক্তাররা টেন্ট, বাথরুম সেগুলো ডাক্তাররা দেওয়ার সমাধান জন্য চায় না, সর্বত্র চেয়ার চায়? তাহলে আছে। বলা হচ্ছে কিন্তু কেন? আজকে আমরা তো যার ডাক্তারদেরকে যার কোনো ফ্ল্যাগ নিয়ে, কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে লড়তে দেখিনি। একটু দেখি কি দেখাচ্ছেন ঠিক প্রদীপ্ত ঠিক 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 মুখোপাধ্যায়, একটু দেখি, একটু বড় বড় করে এইটা দেখাবো। এইটা নিশ্চয়ই প্রীতম চিনবে, কারণ এটা প্রীতমের এলাকা, প্রীতম যায় এখানে, ফলে প্রীতম নিশ্চয়ই জায়গাটা চিনবে যে এরা কারা, এরা কোথায় গিয়েছে। এবং এটা কুণাল দাই পোস্ট করেছে, এটা কুণাল দাই পোস্ট করেছেন, যে কুণাল দা উত্তরটা দেখিয়ে আমি দিই, দিয়েছেন। হ্যাঁ, উত্তরটা দিয়ে হ্যাঁ, দেবে দিয়ে উত্তরটা দেবে, আমি দিয়ে আমি দিই। দেবো, একটু এটা আমার বলুন, এটা পার্টটাই বলুন। বলে নি, আমার পার্টটা হ্যাঁ, বলে নি। ভাই প্রীতম খুব সুন্দর বলেছেন যে পশ্চিমবঙ্গই পথ দেখায়। সত্যি তো ইউপি দেখাতে পারেনি, সত্যি তো সাক্ষী মালিক, বিনেশ ফোগট এদের তো লাইভ স্ট্রিমিং হয়নি, ফলে এরা তো দেখাতে পারেনি। কৃষক আন্দোলনের সময় যে এই আলোচনার কথা হয়েছিল সেখানে তো লাইভ স্ট্রিমিং হয়নি, ওরা তো পথ দেখাতে পারেনি। তো এই জায়গায় আমরা যে ডেমোক্রেটিক স্পেসটা দিতে পেরেছি পশ্চিমবঙ্গে বলেই তো একটা শাসন ব্যবস্থা, যেমন ধরো খারাপ হলে সরকারের দায়, যে কোনো খারাপ কিছু হচ্ছে, কোভিড মিসম্যানেজমেন্টের অভিযোগ আসছে, আমফানের ট্রিপল চুরি আসছে, সবকিছু সব শুনে গেছি আমরা। শুনে গিয়ে রেজাল্ট কি হয়েছে সেটা আমরা দেখেছি, কিন্তু রেজাল্টে কিছু যায় আসে না, এটা আমি আবারও বলেছি। কিন্তু একটা জিনিস যায় আসে, যে খারাপ কিছু হলে দোষ সরকারের, কিন্তু সেই ভালোটা যেটা আজকে হচ্ছে তার যে স্পেসটা দেওয়ার মতন ক্ষমতা, যে ডেমোক্রেটিক স্পেসটা, সেটা এখানে দেওয়া হয়। যেমন এটা এখানে তো জাঙ্গিয়া গণতান্ত্রিক পড়া দেশ, সাংবাদিক দেখা এটা তো গণতান্ত্রিক দেশ, এটা তো গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশ রাজ্য। বলে তো আমি প্রথমে আমাদের 4টে সংবিধানে তো রাজ্যের কথা গণতন্ত্র বললাম। বলে কথা আছে। এটা এমন কিছু বিরাট কাজ করছে সরকার? না না, করছে না তো, আমি বলছি সমসাময়িক উদাহরণগুলো দেখো। যখন বিনেশ ফোগট থেকে শুরু করে সাক্ষী মালিকের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের লোকেরা বসলো, সেই সময় তাদের অভিজ্ঞতাটাকে দেখার চেষ্টা করো। 700 জন কৃষক মরে যে আলোচনা বসার চেষ্টা করা হলো আন্দোলনের, যাদের তাদের সঙ্গে বোঝার চেষ্টা করো। শুধু তাই নয়, এইমসের ডাক্তারদের বিরুদ্ধে কারা কেস করলো, এফআইআর করলো, সেটা দিল্লি পুলিশ, কার আন্ডারে? কেন্দ্রীয় আমি সরকারের যেটা প্রশ্ন আন্ডারে। করেছিলাম নিশ্চয়ই বুঝলাম। ডাক্তাররা বিচার চায় না, তারা চেয়ার চায় কেন? এটা আমি তো বলা ওই জন্য হচ্ছে শুরুতে কেন? দেখালাম যে এক শ্রেণীর ডাক্তাররা আছেন যারা কোনো না কোনো ভাবে রাজনৈতিক ভাবে কোথাও না কোথাও সম্পর্ক রেখে চলেছেন, এবং সেইটা একটা বড় কাজ হচ্ছে। কিন্তু ডাক্তাররা বিচার চায় না। আমাদের বড় দাবি এক, দফা এক, এই শব্দগুলো কোথা থেকে প্রচার আসছিল, কোন ছাত্র সমাজ থেকে প্রচার আসছিল, কোন রাজনৈতিক দল থেকে প্রচার আসছে? দাবি এক, ওকে, দফা এক। কিন্তু আবার দেখা যাচ্ছে সেই রাজনৈতিক দলেরই একটা অংশ বলছে, বা তাদের যারা গুরু তারা বলছে যে এখানে যা প্রশাসন ব্যবস্থা নেবে আমরা সেটাই মেনে নেব। মুশকিল হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিরোধী মুখ হিসেবে দাঁড়াতে পেরেছিলেন, এবং রাজনীতিটা সামনে থেকে তিনি করেছিলেন। এখানে বেশ, পিছনের আমি থেকে প্রীতমের ষড়যন্ত্রটা কাছে আসি। করতে হয়নি। তুমি যেটা প্রথমে দেখালে প্রদীপ্ত, সেইটা নিয়ে প্রীতম বলতে চেয়েছিল। তার মানে ডাক্তারদের একটা অংশ কোনো একটা রাজনীতির সঙ্গে, আর একটা অংশ কোনো একটা রাজনৈতিক দলের সাথে, সেটা সেই দলগুলো অবশ্যই বিরোধী। প্রীতম, আজকে দেখুন যেখানটা আন্দোলনটা হচ্ছে তার পাশেই হচ্ছে আমাদের পার্টি অফিস। সেটা ইনসিডেন্টলি হয়েছে। তো সেটা যখন আজকে যারা সারা রাত জেগে ওখানে কাজ করছে বা ওখানে ধর্ণা দিচ্ছে, তো তাদের বাথরুম, তাদের সামান্য টুকু যদি আজকে ভারতীয় জনতা পার্টি রাজনীতির বাদ দিয়ে যদি আজকে তাদের হেল্প করার জন্য করে থাকে, তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে আমার তো প্রাউড ফিল হচ্ছে, আমার তো মাথা অনেক উঁচু হয়ে যাচ্ছে।
আর এটা হচ্ছে প্রথম। সেকেন্ড কথা হচ্ছে সাক্ষী মালিক অনেকের কথা বললো, যাই হোক তাদের আজকে পরিণতি বা তাদের আজকে পলিটিক্যাল ইনক্লিনেশন আমরা সব দেখে নিয়েছি, তার তদন্ত চলছে, তার তদন্তগুলো কোর্ট কি রায় দিচ্ছে সেগুলো আমরা দেখছি। কিন্তু কথাটা হচ্ছে যে উনি ফার্মার্সের সাথে গুলিয়ে ফেললেন, এই ফার্মার্সরাই তারা দেখেছি গিয়ে লালকেল্লা থেকে শুরু করে দিল্লি তছনছ করে ফেললো, তারপরে কিন্তু সেরকম ওনাদের ব্যবস্থা কোনো করা হয়নি। তারপরে এই নরেন্দ্র মোদী আজকে মনে হয়েছে সেই জন্য ফার্মার্স বিলটা রিপিট আপনি ওনারা বাপাস নিয়ে নিলেন, আবার ব্যাক করে নিয়ে নিলেন, সেটা নরেন্দ্র মোদী করে দেখেছি। কিন্তু মমতা ব্যানার্জি যিনি বলছেন না দফা এক দাবি এক, মমতা ব্যানার্জি পদত্যাগ, আমরাও যেমন দাবি তুলেছি, নাগরিক সমাজ থেকেও দাবি তোলা হয়েছে, সবাই দাবি তুলেছে, পতাকা ছাড়াও দাবি তোলা হয়েছে, পতাকা নিয়েও দাবি তোলা হয়েছে। সেটা আছে মমতা ব্যানার্জি নিজে বলেছেন। ওনার ওকে, তো দেখুন, আমরা যেটা দাবি তুলেছি মমতা ব্যানার্জি নিজেও দাবি তুলেছেন যে মমতা ব্যানার্জি অনেক, মমতা ব্যানার্জি নিজস্ব যে রাজ্যসভার এমপি থেকে শুরু করে আরো অনেকেই সেটা দাবি তুলেছেন যে যদি না পারে তাহলে সরে যান। আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তৃণমূলীদের দেখেছি যে কেউ একজন আসুক, কেউ একজন ছেড়ে দিক, আমরা এগুলো দেখেছি। তো সুতরাং ওকে, দাবিটা প্রত্যেকটা বাঙালি মানুষের, যেহেতু উনি ডাহা ফেল, সেই জন্য এইটা নিয়ে বাঙালি সমাজ থেকে এই কালকের দাবিটা উঠেছে, ইস্যুর যে এবং কথা সেই দাবিটা যে আমি ওঠার জন্য পদত্যাগ মমতা করতে ব্যানার্জি রাজি, বলেছেন কিন্তু যে উনিও ছেড়ে তিলোত্তমার দিতে বিচার পারেন। চাই, উনি এটা নিয়ে প্রীতমদা না এটাই ব্যাপক কটাক্ষ করছে প্রদীপ্ত। না, তার আগে আমার প্রীতমকে এত ভালো লাগে কারণ ও সোজা